হ্যালো এভরিওয়ান, আই এম অলোক এন্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। এই ভিডিওতে নিয়ে এসেছি লেডি কনস্টেবল পরীক্ষার যে মেইনস পরীক্ষা হয়ে গেছে গত দুদিন আগে, তার রিজনিং এর সলিউশন, ম্যাথের সলিউশনের আমি একটা পার্ট তোমাদের অলরেডি দিয়ে দিয়েছি এবং আজকের এই পার্টে আমরা দেখব যে রিজনিং এর থেকে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল সেগুলোর সলিউশন। তো চলো এক এক করে কুইকলি আমরা সেই সলিউশনসগুলো দেখে নিই। আর যদি ম্যাথের ভিডিওটা না দেখে থাকো তাহলে ওটা অবশ্যই দেখো। এটা শুধু লেডি কনস্টেবল বলে নয়, যে সকল পরীক্ষাগুলো ডাব্লিউবিপির আছে, আপকামিং এক্সামস, তার জন্য কিন্তু ইম্পর্টেন্ট হবে। দেখো, এই প্রশ্নটা ছিল, বলছে MENIPO খালি স্থান পূরণ করুন। অর্থাৎ একটা সিরিজ আমাকে দেওয়া আছে, তো আমাকে এখানে শুধু একটা দিয়ে কাজ হয়ে যাবে। এখানে দুটো সিরিজ কাজ করছে, একটা হচ্ছে এম থেকে এন, এম থেকে এন, এন থেকে পি, একটা এম থেকে এন হয়ে গেল, এন থেকে পি হলো। এটা একটা সিরিজ এখানে কাজ করছে, ঠিক আছে, এম থেকে এন, এন থেকে পি। এই সিরিজটা যদি যাই তাহলে এম এর পরে এন মানে কি +1, আর এন এর পরে হচ্ছে পি মানে হচ্ছে +2, এন এর পরে ও পি। তাহলে এর পরেরটা যেটা হওয়া উচিত সেটা +3 হওয়া উচিত, 1 2 3 করে চলছে। তাহলে পি এর পরে কি কিউ আর এস, তাহলে এখানে আমার এস হবে। তাহলে চারটা অপশনের মধ্যে একটা অপশন আছে এস দিয়ে স্টার্ট হচ্ছে, এটাই উত্তর। চাইলে তুমি আরেকটাও করতে পারো, ই এর পরে আই, FGH I, ই এর পর FGH I +4, কত +4। আই এর পরে JKLMNO, কত হলো +6। তাহলে এর পরেরটা কত হওয়া উচিত, এখান থেকে এখানে +8 হওয়া উচিত। ওর পরে PQRSTUVWSW, তো তোমরা সেখান থেকেও পেয়ে যাবে। নেক্সট দেখো এর পরেরটা, এর পরের কোশ্চেন যেটা ছিল কি আছে, এর পরের কোশ্চেন আছে, আমাকে বলছে যে কোন দুটি চিহ্ন পরপর স্থান বিনিময় করলে এইগুলো সমান হয়ে যাবে আমাদের। তো এখানে আছে কত, 2 10 ভাগ 3 ভাগ 20 +4 +5 -1 23 আসতে হবে কোন দুটোকে চিহ্নকে। তো এই ধরনের কোশ্চেন আমরা অপশনের থ্রুতে কাজ করব। যদি আমি প্লাস আর ভাগকে চেঞ্জ করে দিই তাহলে এটা দাঁড়াবে কত, 2 × 10, ভাগের জায়গায় হয়ে যাবে প্লাস, আর ভাগের জায়গায় প্লাস, আর প্লাসের জায়গায় হয়ে যাবে ভাগ চিহ্ন। এখানে ভাগ 4 আর এখানে ভাগ 5 -1। তো এটা যদি আমি ক্যালকুলেট করি, দেখো 2 10 কত হয়ে যায়, 20 হয়ে যায়, আর 20-র সাথে আমি 3 যোগ করে দিই 23। তোমরা বডমাস রুল ফলো করবে, বাট বডমাস রুলটা ফলো করব আমরা এখানটায়, বাট আমি ফার্স্ট কাজ করার জন্য আমি ওটাকে একটু স্টেপ জাম্প মারতে পারি। আমি বুঝতে পারবো যেখানে আমার এই প্লাস দিয়ে আলাদা থাকবে ওগুলো পার্টকেও আমি ক্যালকুলেট আগে করতে পারি, ঠিক আছে। তো 23 হলো এখানটায়। এবার 20-কে যদি 4 দিয়ে ভাগ দাও প্রথমে, তো 5 হবে। 5-কে আবার 5 দিয়ে ভাগ দাও, তাহলে তোমার 1 আসবে। এখান থেকে 1 আসলো, আর এখানে -1 অর্থাৎ 0 হয়ে গেল। দেখো 23 চলে এলো তোমার। অর্থাৎ তোমার প্রথমটা দিয়েই তোমার উত্তর মিলে যাবে, যে স্যার আমি প্লাস আর ভাগকে যদি পরিবর্তন করি তাহলে আমার এটা মিলে যাচ্ছে। নেক্সট দেখা যাক, একটা ব্লাড রিলেশনের কোশ্চেন এখানে আছে, রক্ত সম্পর্ক। কি বলছে যে এ হলো সি এর বাবা, এ হলো সি এর বাবা এবং ডি হলো বি এর পুত্র, ওকে। ই হলো এ এর ভাই। তাহলে আমরা একটা করে স্টার্ট করি। এ হচ্ছে সি এর বাবা, এটা হচ্ছে এ, এ কার বাবা, এ হচ্ছে সি এর বাবা, সি এর বাবা হচ্ছে এ। তো ছেলেদেরকে আমি বাক্সের মধ্যে রাখি আর মেয়েদেরকে একটা গোল সার্কেলের মধ্যে, আর এরকম দাগ মানে জেনারেশন চেঞ্জ। তো এ হলো সি এর বাবা। আবার কি বললো, আমি লিঙ্ক খুঁজবো। ই হলো এর ভাই, ই হলো এর ভাই, ভাই মানে ছেলে হয়ে গেল। ই হলো এর ভাই। আমাদের আর কি বলা হচ্ছে, সি হলো ডি এর বোন, সি হচ্ছে বোন, সি কার বোন, সি ডি এর বোন। ডি এর জেন্ডার জানি না, বাট সি ডি এর বোন। এবার আর কি বলা হচ্ছে, দেখো ডি হলো বি এর পুত্র, ডি হচ্ছে বি এর পুত্র। এবার বি কে আমি জানি না, আমি না ডিটাকে এদিকে রাখি। আচ্ছা, ডিটাকে এদিকে রাখি। ডি হলো কি বলছে, পুত্র কার, বি এর। তো ভাই ডি বি এর পুত্র আবার ডি এর পুত্র হয়ে যাচ্ছে, তার মানে নিশ্চয়ই এরা হাজবেন্ড ওয়াইফ। তাহলে বি হচ্ছে ওর মা আর কি, ঠিক আছে। এবার আমাকে তাহলে বলছে বি ই এর কে হয়, বি ই এর কে হয়। তো ই এর এটাকে ভাই, ভাইয়ের বউ, ভাইয়ের বউ মানে কি হয়ে গেল, বৌদি হতে পারে বা ভাই বউ হতে পারে, যাই হোক না কেন। তো তাকে বলা হবে সিস্টার ইন ল, ঠিক আছে। তো ভাতৃবধূ, যাকে বাংলায় বলছে ভাতৃবধূ মানে ভাইয়ের বউ, ঠিক আছে। এটা হলো উত্তর। নেক্সট দেখো, একটা সিরিজ আছে আমাদের এরকম লেটার সিরিজ, এখানে আমাদের পুট করতে হবে। ভালো করে যদি লক্ষ্য করে দেখি, এখানে যে প্যাটার্ন ফলো হচ্ছে সেটা হচ্ছে BBCAA, তারপর এখানে বি বসাও, BBC, এখানে এ বসাও, AA, BBCAA, 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 ঠিক আছে।
তো তাহলে আমার কি বসলো, এখানে সি বসলো, এখানে বি বসলো, এখানে এ বসলো, এখানে সি বসলো আর বি বসলো। সি বি এ সি বি, সি বি এ সি বি, এটা হয়ে যাবে আমাদের এখান থেকে উত্তর। আমি ফার্স্ট সলিউশনস গুলো তোমাদেরকে বোঝাচ্ছি। নেক্সট দেখবো 9 নম্বর প্রশ্ন। দেখো 9 নম্বর কোশ্চেন কি বলছে, কোন সংকেত অনুযায়ী 123 মানে, এটাকে আমরা কি বলি, ডিরেক্ট সাবস্টিটিউট, সরি, ডেসিফিয়ারিং মেসেজ কোডস বলা হয় কোডিং এর মধ্যে, বা চাইনিজ কোডিংও বলি অনেক সময় আমরা, যাই হোক ওই টাইপের আর কি। তো যাই হোক কি বলছে, ডেসিফিয়ারিং কোন সংকেত অনুযায়ী 123 মানে হচ্ছে ব্রাইট লিটিল বয়। তো এটা ভাবে, আবার এটা ভেবে নিও না যে স্যার 1 এর মান হচ্ছে ব্রাইট, 2 এর মানে লিটিল, আর বয় মানে 3, সেটা ভাববে না, ঠিক আছে? এটা ওই ক্রমে হয় না, বাট হ্যাঁ এই তিনটের মধ্যে কোনোটা না কোনোটার ভ্যালু হচ্ছে 1 2 3 দিয়ে ডিনোট করা হচ্ছে, কার কোনটা জানি না। 145 মানে টল বিগ বয় এবং 637 মানে বিউটিফুল লিটিল ফ্লাওয়ার। ব্রাইটের সংকেত কি, এগুলো সলভ করার জন্য আমাকে তুলনা করতে হয়, ব্রাইট কোথায় কোথায় আছে আমাকে দেখতে হবে। স্যার ব্রাইট আমার শুধু প্রথমটাতে আছে, ওইখান থেকে ব্রাইটের মান বের করতে হবে। তো ব্রাইটের ভ্যালু 1 2 3, এই দুটোর তিনটের মধ্যে না কোনো একটা হবে। তার জন্য ব্রাইট বের করতে গেলে আমি যদি লিটিল আর বয়কে এলিমিনেট করতে পারি, তাহলে বাকি যেটা পড়ে থাকবে সেটা ব্রাইট হবে। এবার দেখো লিটিল আর বয়, তো প্রথমটার মধ্যে আমার বয় আছে এবং দ্বিতীয়টার মধ্যেও বয় আছে, তাহলে বয় হচ্ছে কমন, এখানেও বয় আছে এখানেও বয়। আর প্রথমটাতে আছে 1 2 3 আর পরেরটাতে 1 4 5, তাহলে এই 1 মানেই হচ্ছে 1ও কমন দুটোর মধ্যে, বয় বয় কমন আর 1 1 কমন, তাহলে বয়ের ভ্যালু হচ্ছে 1, ওটা আমার বাদ হয়ে গেল। বাঁচলো কি আমার লিটিল, প্রথমটাতে লিটিল আছে লাস্টেরটাতেও লিটিল আছে, প্রথমটাতে 2 3 বাকি আছে আর লাস্টেরটাতে 3 7, তাহলে 3 ভ্যালুটা হচ্ছে আমার লিটিলের মান। তাহলে 3 এর মান যদি লিটিল হয়ে যায় তাহলে কি পড়ে থাকলো, 2 পড়ে থাকলো। এই 2 হচ্ছে আমার কার ভ্যালু, ব্রাইটের ভ্যালু। ব্রাইটকে 2 দিয়ে ডিনোট করা হয়েছে। এরপরে আসো, দেখো কি দেওয়া আছে এর পরেরটা। ওকে ওকে, তো দেখো এটা বলেছে কোন সংকেত অনুযায়ী, এটাকে বলা সাবস্টিটিউশন কোডিং। কোন সংকেত অনুযায়ী কাক যদি চড়াই হয়, চড়াই যদি গরু হয়, গরু যদি গাধা হয়, গাধা যদি পাখা হয়, পাখা যদি মোষ হয়, তাহলে নিচের কোনটি প্রাণী নয়। তো এই ধরনের কোশ্চেন আমাদের মনে হবে কি যে আমি একটা সাথে লিঙ্ক করে করে বের করি, বাট সেটা না, যেটার মানে যেটা বলা আছে ওটার মানে ওটাই ডাইরেক্ট, ঠিক আছে? যেমন কাক বলছে, তো কাক মানে অ্যাকচুয়ালি ওরা বলছে কাক হচ্ছে চড়াই, তো কাক মানে ওরা বলছে যে কাক হচ্ছে অ্যাকচুয়ালিতে চড়াই। তো কাক যদি আমার চড়াই হয়, তো চড়াই তো ভাই প্রাণী, তাহলে এটা আমার উত্তর হচ্ছে না। চড়াই বলছে, এবার চড়াই কি, চড়াইকে গরু বলা হচ্ছে, তো গরুও প্রাণী, তাহলে এটাও আমার উত্তর হবে না। গরু, গরুকে গাধা বলা হয়, গাধা একটা প্রাণী, তাহলে গরু গাধা মানে গরুও প্রাণী হলো। কিন্তু যখন গাধার কথা বলা হবে, গাধাকে পাখা বলা হচ্ছে, আর পাখা তো কোনো প্রাণী নয়, অর্থাৎ এই গাধাটা সেই ক্ষেত্রে আর প্রাণী থাকলো না, ও পাখা হয়ে গেল, ঠিক আছে? নেক্সট দেখো, কোন সাংকেতিক ভাষায় মাইসোরকে লেখা হচ্ছে এইভাবে করে, ওই ভাষায় মুম্বাইকে কি লেখা হবে? তো জাস্ট কি লেটার গুলোকে উল্টো পাল্টা করা হয়েছে। দেখো এখানে আছে MYS, উল্টো দিক থেকে দেখো MYS ছিল, সেটাকে উল্টো করে MYS এইভাবে লেখা হয়েছে, ছিল এরকম করে, লেখা হলো এরকম করে। ERO, দেখো ও আর ই, ওটাকে এরকম করে ও আর ই বা উল্টে দেওয়া হয়েছে, মানে এইখান থেকে দুটো পার্ট করে এটাকে উল্টে দাও আর ওটাকে উল্টে দাও, রিভার্স করে দাও, ব্যাস এইটুকুই। তাহলে মুম্বাইয়ের ক্ষেত্রে তুমি কি করবে, এরকম করবে, মামকে উল্টে দেবে, তো মামকে উল্টে দিলে মামই থাকবে, আর বাইকে উল্টে দিলে হয়ে যাবে IAB। ওকে, মাম, মামাইব, ঠিক আছে, MUMIAB, এইটা হয়ে যাবে আমাদের এখান থেকে উত্তর। তারপর এটা দেখি কি বলছে, 60 জনের একটা বিভাগ আছে, শ্রেণী আছে, র্যাঙ্কিং এর কোশ্চেন অর্ডার। 60 জনের একটা বিভাগে বালিকার সংখ্যা হচ্ছে বালকদের দ্বিগুণ, রামের স্থান ওপরের দিক থেকে 17তম, যদি রামের আগে 9 জন বালিকা থাকে তবে রামের পরে কতজন বালক আছে। এবার একটা জিনিস আমি বলি, যদি তোমরা এটা ইংরেজিতে করো সেখানটা বুঝতে পারবে যে এই রামের আগে না গেলে হিজ লিখে দিত, তার আগে হিজ বলতো, সেক্ষেত্রে ওরা জেন্ডার আমরা বুঝে যেতাম। বাংলা অ্যাকচুয়ালি কিন্তু নাম দিয়ে জেন্ডার বোঝা যায় না, যেমন আমার নাম যদি বলি ALOK, ঠিক আছে, মানে অলোক থাকে এরকম, ঠিক আছে, অলকি ই থাকে, ওটা অলোক উচ্চারণ হয়, অনেক অলকীয় উচ্চারণ করতে পারে, সিমিলারলি সুমন, তো সেটা হিন্দি তো বাংলা সুমন ছেলের নামও হয় মেয়ের নামও হয়, বাট ঠিক আছে রামের নাম তো ছেলেই স্বাভাবিকভাবে আমরা জানি, বাট ওইভাবেই ধরে করবো, এটাকে ছেলে ধরেই করবো এই হিসাবে, বাট অ্যাকচুয়ালি এটার ইংলিশ ভার্সনটাতে থাকলে দেখবে আমরা যখন সলভ করি তখন ওই হিজ প্রোনাউন গুলো যে থাকে সেটা দিয়ে আমরা করি, বাট ঠিক আছে এখানে আমাদেরকে ছেলে ধরেই কাজ করতে হবে এটাকে অবভিয়াসলি। তো দেখো
এবার বলছে তাহলে কি 60 জনের যদি টোটাল হয় আর তার মধ্যে বলছে কি বালিকার সংখ্যা মানে গার্লসটা বয়েজ এর ডবল, তাহলে বোঝাই যাবে গার্লস হবে 40 আর বয়েজ 20, কারণ দুটো মিলে 60 হতে হবে আর একজন আরেকজনের ডবল। এটা হয়ে গেল। এবার দেখো তাহলে টোটাল যতজন ছিল তার মধ্যে 17 নাম্বার পজিশনে কে আছে? রাম আছে। রাম 17 নম্বরে আছে এবং তার আগে বলছে 9 জন বালিকা আছে। তাহলে এর আগে যদি 9 জন বালিকা থেকে থাকে তাহলে নিশ্চয়ই এর পরে কতজন বালিকা আছে? বাকি, অর্থাৎ 31 জন। আর এমনি রামের পরে আর লোক আছে কতজন, স্টুডেন্ট কতজন আছে? এখান থেকে 17 যদি হয়ে যায় তাহলে ওদিকে 43 জন আছে, কারণ 43 এর 17 মিলালে 60 হবে টোটাল। তাহলে এই 43 এর মধ্যে যদি 31 জন বালিকা হয় তাহলে বাকি যারা বাঁচলো 12 জন, তারা নিশ্চয়ই বালক। ওটাই জিজ্ঞেস করেছিল, রামের পরে আর কতজন বালক আছে। নেক্সট দেখো, বলছে কলোসিয়াম ইজ রিলেটেড টু রোম, বেথলহেম কি হবে? তো কলোসিয়াম আছে রোমে, কলোসিয়াম একটা জায়গা সেটা রোমে আছে, এবং বেথলহেম আছে কোথায়? সেটা প্যালেস্তাইনে। তো ব্যাস এটাই হচ্ছে আমাদের এখান থেকে উত্তর, অ্যানালজির কোশ্চেন। নেক্সট দেখো, বর্ণ শ্রেণী দেখে উত্তর দিন। কি বলেছে উত্তর দিতে? উপরের শ্রেণীতে কতগুলি সি আছে যাদের ঠিক আগে এ নেই কিন্তু পরে পি আছে। এখান থেকে সেই সকল সি গুলো বের করতে হবে যে সি গুলোর ঠিক আগে এ থাকবে না, আগে এ থাকা চলবে না কিন্তু পরে পি থাকবে। তাহলে আমি আগে দেখি পরে পি কোথায় কোথায় আছে, সি এর পরে পি কোথায় কোথায় আছে। এখানে আছে সি এর পরে পি, এখানে আছে সি এর পরে পি স্যার, এখানে সি এর পরে পি আছে, এখানে সি এর পরে পি আছে, এখানে সি এর পরে পি আছে, সি এর পরে পি, সি এর পরে পি, বাট এখানে স্যার সি এর পরে পি নাই, তো ওই সিটা নেব না। কিন্তু আমাকে এবার দেখতে হবে তার আগে যেন এ না থাকে। এখানে সি এর আগে এ আছে, নেই, তাহলে এটা একটা আমি নেব। এখানে সি এর আগে এ আসছে, তাহলে এটা নেওয়া যাবে না। এখানে সি এর আগে কিউ আছে, তাহলে এটা নেব। এখানে সি এর আগে এ আসছে, নেওয়া যাবে না, মানে এসিপি নেওয়া যাবে না। এসিপি, এসিপি প্রদ্যুমনকে আমরা নেব না এখানটা, ঠিক আছে? তো কেন নেবো না? কারণ কুছ তো গড়বড় হয়ে যায়গা, ফির কুছ তো গড়বড় হ্যায় উসকে তরফ, ঠিক আছে? তো ওই জন্য এসিপি প্রদ্যুমনকে এখানে আনা যাবে, বিকজ কুছ তো গড়বড় হয়ে যায়গা। তো যাই হোক, তো এবার এই সি এর আগে আর আছে, তাহলে এটা নেওয়া যাবে। এখানেও এসিপি চলে আসছে, নেওয়া যাবে না। এখানেও এসিপি চলে আসছে, নেওয়া যাবে না। তাহলে কটা নিতে পারছি আমি? একটা, দুটো, তিনটে। তো এখান থেকে তিনটে হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট দেখো, এখানে শূন্যস্থান পূরণ করতে বলেছে, তো এটা চার জলদি আমাদের হয়ে যাবে, একটা দেখলে হবে। দেখো সি এর পরে এখানে কি হয়? ই, ডি ই, মানে উল্টো দিক, এদিক থেকে ভাবো তুমি, এদিক থেকে করলে মাইনাস করবে, এদিকে প্লাস। তো ডিই মানে +2, এর পরে বিসি মানে +2, ওয়াই জেড এ +2, তার মানে এখানে কি হওয়া উচিত? ডাব্লিউ হওয়া উচিত, ডাব্লিউর পরে ডাব্লিউ এক্স ওয়াই, তাই না? তো এখানে ডাব্লিউ দিয়ে শুরু হওয়া উচিত, একটাই আছে যেটা ডাব্লিউ দিয়ে হয়। তো এইভাবে করে তোমরা করতে পারো, ঠিক আছে? তো যেমন দেখো এখানে দেখো 9 এর পরে করলে কত হয়? 9 আর 4 13, 13 6 19, আর 19 8 সারা 4 6 8 করে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই এখানে 2 হওয়া উচিত ছিল। 2 মানে কত? 7 হবে। তাহলে ডাব্লিউ হবে, আবার লাস্টে 7 হবে। তো এটাই মিলছে আমার উত্তর, এটাই করে দেবো আমি চট করে অ্যান্সার। আচ্ছা, একটা সেটিং অ্যারেঞ্জমেন্ট আমাকে এখানে দেওয়া আছে। সেটিং অ্যারেঞ্জমেন্ট একটু জুম করে নিয়ে আরেকটু, নাকি যাতে দেখতে সুবিধা হয় তোমাদের। দেখো কি বলছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট, বসার জায়গা আর কি। এ বি সি ডি ই এফ জি 7 জন পূর্ব দিকে মুখ করে একটা বেঞ্চে বসে আছে। আচ্ছা, পূর্ব দিক, আমরা যখন পেপারে ড্র করি তখন কোনটা কোন দিক হয় আমাদের? এটা নর্থ হয়ে যায়, এটা সাউথ হয়ে যায়, এটা ইস্ট হয়ে যায়, আর এটা ওয়েস্ট হয়ে যায়, তাই না? উপরের দিকটা নর্থ, নিচে সাউথ, আর আমার ডান দিকে ইস্ট আর বাঁ দিকে ওয়েস্ট। তো এরা কোন দিকে? পূর্ব দিকে মুখ করে আছে। কতজন আছে পূর্ব দিকে মুখ করে? 7 জন বসে আছে, ঠিক। তো এবার বলছে সি ডি এর ঠিক ডান দিকে আছে। আচ্ছা, আমি এইভাবে লিখছি না, কে কে বলছে সি ডি এর ডান দিক, তাহলে ডান দিক কোনটা হবে? দেখো যদি এদিকে মুখ করে থাকে, তুমি ওদিকে মুখ করে ভাবো যে তুমি ওদিকে মুখ করে বসে আছো, ঠিক আছে? পূর্ব দিকে, এরকম পূর্ব দিকে মুখ করে আমি বসে আছি, তার আমার ডান দিক মানে এটা আমার খাতা অনুযায়ী ডান দিকটা নিচে হচ্ছে, আর আমার বাঁ দিকটা উপরে হচ্ছে, এটা মাথায় রাখতে হবে। এটা আমার ডান দিক হবে, রাইট সাইড, আর এটা আমার লেফট সাইড। ওকে, তো সি হচ্ছে ডি এর ডান দিকে, তাহলে সি কোথায় আছে? সি আছে ডি এর ডান দিকে, মানে ডি এর নিচের দিকে হলো। বি যে কোনো একটি প্রান্তে বসে আছে, তাহলে দেখো দুটো কেস হতে পারে, আমি এটা আগে পাশে লিখে রাখি, ডি আর সি। দুটো কেস হতে পারে। কতজন কতজন ছিল বলা ছিল? 7 জন, তাই না? কতজনের? 7 জন। তাহলে 1 2 3 4 5 6 7, অথবা 1 2 3 4 5 6 7। এবার প্রথমে যেটা, পরে যেটা বললো যে কি, বি যে কোনো একটা প্রান্তে, তাহলে হতে পারে বি এখানে, অথবা হতে পারে বি এখানে। তা আমি দুটো জায়গার মধ্যে যে কোনো এক জায়গায়ও হতে পারে। আচ্ছা,
ই ঠিক তার পাশেই বসে আছে, ই বি এর পাশে, তাহলে ই হতে হবে এখানে অথবা ই হবে এখানে, এটা আমি পেয়ে গেলাম। তারপরে কি বললো, জি ই ও জি ই ও এফ এর ঠিক মাঝে বসে আছে, জি ই আর এফ এর মাঝে, তাহলে ই এখানে হলে এফ এখানে হবে, জি এখানে হবে, ই এখানে হলে এফ এখানে হবে, জি এখানে হবে, পেয়ে গেলাম। আর কি বললো, ডি দক্ষিণ দিক থেকে, দক্ষিণ মানে কোনটা ভাই, সাউথ মানে নিচের দিকে, তাহলে দক্ষিণ দিক থেকে তৃতীয় অবস্থানে ডি আছে, তাহলে দক্ষিণ থেকে তৃতীয় অবস্থানে, তার মানে এটা আমার হবে না। দক্ষিণ থেকে তৃতীয় অবস্থানে আমি যদি ডি কে রাখি, তাহলে সি তার ঠিক নিচে এখানে চলে আসবে, আর লাস্টে আমার এ পড়ে থাকলো, এ বসে গেল এখানটায়, তাহলে এই অ্যারেঞ্জমেন্টটা আমার ঠিক হলো। তাহলে আমাকে বের করতে বলেছে বেঞ্চের অপর প্রান্তে কে বসে আছে, তো এক প্রান্তে তো বি, ওটা আমাকে বলাই ছিল, ঠিক না? তাহলে অপর প্রান্তে আমার কে বসে আছে, এ বসে আছে, এটা আমার এখান থেকে উত্তর চলে আসবে। নেক্সট দেখো, প্রদত্ত শব্দগুলিকে সঠিক অর্থযুক্ত অনুক্রমে সাজান। তো আমরা ছোট থেকে বড়তেই যাই, সব থেকে ছোট কি হবে, দেখো লেটার সব থেকে ছোট, ছোট অর্থাৎ 1 হলো। তারপরে কি হবে, লেটারের পরে ওয়ার্ড আসবে অর্থাৎ 5, প্রথমে লেটার হয়, তারপরে ওয়ার্ড হয়, ওয়ার্ডের পরে কি হয়, কয়েকটা ওয়ার্ড মিলে আমার সেন্টেন্স তৈরি হয়, আর কয়েকটা সেন্টেন্স মিলে একটা প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ তৈরি হয়, আর অনেকগুলো প্যারাগ্রাফ মিলে এসে বা রচনা হয়। তাহলে 1 5 3 2 4 এটা হয়ে যাবে আমাদের উত্তর। একজন ভদ্রলোককে দেখিয়ে রঞ্জন বলল যে তিনি হলেন আমার কন্যার পিতার পিতার একমাত্র ভাই। তো রঞ্জন একটা ভদ্রলোককে দেখিয়ে, এটা হচ্ছে ভদ্রলোক, তাহলে ভদ্রলোক এটা মানে ছেলে হবে। তো একদম ভদ্রলোককে দেখে রঞ্জন বলল যে তিনি হলেন আমার কন্যার পিতা, তাহলে এই লোকটা ওর কন্যার পিতা, ওর কন্যার পিতা। আচ্ছা কন্যার পিতা, এটা পর এটা আসছি। তো লোকটা যে বলছে, রঞ্জন যে বলছে যে আমার কন্যার পিতা, মানে কি রঞ্জন নিজেই, রঞ্জন বলছে আমার কন্যার পিতা, তার মানে ওর কন্যার পিতা মানে রঞ্জন নিজেই, তার পিতা আবার তার মানে রঞ্জনের পিতার একমাত্র ভাই, রঞ্জনের পিতার একমাত্র ভাই, এটা হচ্ছে রঞ্জন। দেখো এবার মিলিনি, আর রঞ্জনের মনে করো না কন্যা। তো রঞ্জন এই লোকটাকে দেখিয়ে, ভদ্রলোকটাকে দেখিয়ে বলছে তিনি হলেন আমার কন্যার পিতার পিতার একমাত্র ভাই, তাহলে ভদ্রলোকটা রঞ্জনের কি হবে, কাকু হবে, ঠিক আছে, তো কাকা হবে। ভদ্রলোকটা কি হবে, রঞ্জনের কাকা। আরেকবার ভালো করে বুঝে নাও, ভদ্রলোককে দেখিয়ে রঞ্জন বললেন তিনি হলেন আমার আমার কন্যার পিতার পিতার একমাত্র ভাই, তাহলে এই লোকটা রঞ্জনের কাকু বা কাকা, ঠিক আছে। নেক্সট দেখো, একটা ডিরেকশন টেস্ট আমাদেরকে দেওয়া আছে এখানটায়, ওকে। কি বলছে ডিরেকশন টেস্টটা দেখা যাক। বলছে রাম তার বাড়ি থেকে বেরিয়ে পশ্চিম দিকে 40 মিটার যাওয়ার পর ডান দিকে ঘুরে 60 মিটার গেল, তাহলে পশ্চিম কোনটা, আমাদের ডিরেকশন আমরা জানি, দিস ইজ নর্থ সাউথ ইস্ট আর ওয়েস্ট, তাহলে ও বাড়ি থেকে বেরিয়ে কোন দিকে গেল, পশ্চিম দিকে, মানে এই দিকে গেল, পশ্চিম দিকে গেল, কতটা গেল বলছে 40 মিটার। পশ্চিম দিকে 40 মিটার যাওয়ার পর ও কি করলো, ডান দিক, এদিকে মুখ করে আছে, তাহলে ডান দিক এদিকে হবে, যেখানে যেখানে যাচ্ছে তুমি নিজেকে ওইভাবে করে নিয়ে যাও। ডান দিক ঘুরলো, ঘুরে 60 মিটার গেল, কত গেল, 60 মিটার গেল। সেখান থেকে বাম দিকে ঘুরে 50 গেল, এখান থেকে বাম দিকে ঘুরলো, ঘুরে 50 মিটার গেল। তারপর পরপর দুবার বাম দিক ঘুরলো, এবার এখান থেকে বাম দিক কোন দিকে হবে, এরকম বাম দিক হবে ওর, এখান থেকে পরপর বাম দিকে ঘুরে যথাক্রমে 80 মিটার আর 30 মিটার, তাহলে এখান থেকে ঘুরলো 80 গেল, কত গেল, 80 80। এবার এদিকে মুখ করে আছে, এবার এদিকে মুখ করে থাকলে ওর ডান দিক ওটা, এটা বাম দিক, বাম দিকে কত যাবে বলছে 30 মিটার যাবে, তো এখান থেকে ধরো না এইটুকু 30 মিটার, কারণ এটা গোটাটা 50 আছে, তো ওর থেকে তো ছোট করতেই হবে আমাকে, তো 30 মিটার গেল। তারপর আবার বাম দিকে ঘুরলো, আচ্ছা এখান থেকেও আবার বাম দিক কোন দিকে হবে, এদিকে, এখানে মুখ করো, এদিকটা বাম দিক হয়ে যাবে। চলতে শুরু করলো, এখন রাবের অভিমুখ কোন দিকে, সুতরাং এই সংখ্যাগুলো শুধু ভুলভাল দিয়েছে। এখন কোন দিকে যাচ্ছে, ও হাঁটা দিচ্ছে কোন দিকে, নর্থের দিকে, অর্থাৎ উত্তর দিকে, ব্যাস এটাই, ওকে। নেক্সট দেখো, এবার বললো কোন নিয়ম অনুযায়ী সিস্টারকে লেখা হচ্ছে OMOXRA, ব্রাদারকে লেখা হচ্ছে WAS,
XPRA এবং মেনিএ কে লেখা হচ্ছে BNLQ, ওই ভাষায় মনিটর কি, এটাকে বলা হচ্ছে ডিরেক্ট কোডিং। ডিরেক্ট কোডিং মানে এই মনিটরের প্রত্যেকটা লেটারের কোডগুলো আমি গিভেন যেগুলো দেওয়া আছে ওখান থেকে তুলে নিয়ে জাস্ট বসিয়ে দেবো। মনিটর এম কোথায় আছে দেখো, এই মেনি দেওয়া ছিল, মেনির মধ্যে এম আছে, এম মানে হয় বি, তাহলে বি লিখে দিলাম। তারপর আছে ও কোথায় পেয়ে যাবো, ব্রাদারের মধ্যে আমি ও পেয়ে যাবো 3 নাম্বারটা অর্থাৎ BS, তো BS পেয়ে গেলাম। তারপরে আছে NI, এন কোথায় আছে, মেনিতে এন আছে 3 নাম্বারটা, BSL হয়ে গেল। BSL যখনই পেয়ে গেলাম আমি চাইলে এটা উত্তর করে দিতে পারি, কারণ আর কোথাও BSL নেই, বাট গোটাটা চেক করি। তারপরে আছে আই কোথায় পাবো স্যার, সিস্টারে আমার আই আছে 2 নাম্বার পজিশনে অর্থাৎ এম হয়ে যাবে। তারপরে টি কোথায় পাওয়া যাচ্ছে, সিস্টারেই টি আছে 4 নাম্বার পজিশনে, এক্স, ওকে। তারপরে স্যার আছে, ও কোথায় পেয়ে যাব, ও দেখি ব্রাদারে ও পেয়ে যাব আমি 3 নাম্বার পজিশনে অর্থাৎ এস। আর লাস্টে আর কোথায় পেয়ে যাচ্ছি, ব্রাদারেই পেয়ে যাচ্ছি লাস্টেরটা, এই ব্রাদারের সংকেত কি ছিল, এ, তাহলে হয়ে গেল এটা BSLMXSA, এটা আমাদের উত্তর। তারপরে দেখি কি ছিল 46 নাম্বার, 256 যদি 13 হয় তাহলে 576 কত হবে, অ্যানালজি একটা। তো বেসিক্যালি কিছু না, ডিজিট সাম করে দাও, 6 আর 5 11 আর 2 13, তাহলে 6 আর 5 11, 11 আর 7 যোগ করলে 18, ডিজিট সাম করা আছে মানে ডিজিট গুলোর সমষ্টি। তারপরে নিচের কোন চিত্রটি গায়ক, সঙ্গীতকার এবং ডাক্তারকে বোঝায়, কাকে আগে, গায়ক, সঙ্গীতকার এবং ডাক্তারকে বোঝাবে। তো দেখো গায়ক আর সঙ্গীতকার আর ডাক্তার এই ধরনের যখন প্রফেশন থাকে, মনে রাখবে যখনই কোনো রকমের প্রফেশন দেওয়া আছে সেই প্রফেশন গুলোর মধ্যে সবসময় সাম রিলেশন, মানে ডাক্তার তুমি বললাম, তো ডাক্তারদের মধ্যে কিছু ডাক্তার এরকম থাকতেই পারে যে যারা গানও করেন, যারা সঙ্গীতকার, আবার কিছু সঙ্গীতকার থাকতেই পারে যারা ডাক্তারও আছে, আবার গায়ক কিছু গায়কও ডাক্তার হতে পারে, কিছু গায়ক সঙ্গীতকার হতে পারে, অর্থাৎ মিলেমিশে জগা খিচুড়ি, এদের সকলের মধ্যেই সাম রিলেশন, কিছুজন হতে পারে। তো সেই জন্য এদের 3 জনের মধ্যে সবসময় এইরকম 3টে প্রফেশন দেওয়া থাকলে এরকম সম্পর্ক হবে, প্রত্যেকেই প্রত্যেকের সাথে অল্প অল্প করে কাট করে যাবে, এরকম 3টে গোল্লা হবে এখান থেকে উত্তর, ওকে। নেক্সট দেখো, বেমানান সংখ্যার জোড়টি চিহ্নিত করুন। এইখানটা একটু ভালো আছে কোশ্চেনটা, আমি যদি 34 থেকে 30 বাদ দিই আমি কত পাচ্ছি, 4, এটা বাদ দাও কত পাচ্ছ, 4, এখানে বাদ দাও তুমি পাচ্ছ স্যার 12, এখানে বাদ দিলে তুমি পাচ্ছ 49, তাই না? তো এবার কি দেখে ডিফারেন্সটা দেখে কি মনে হচ্ছে, স্যার 4 কে 2 এর স্কোয়ার লেখা যায়, এখানেও 4 কে 2 এর স্কোয়ার, 49 কে 7 এর স্কোয়ার, বাট এটাকে কোনো কিছুর স্কোয়ার লেখা যায় না, অর্থাৎ এগুলোর বিয়োগফলগুলো পারফেক্ট স্কোয়ার মানে পূর্ণবর্গ সংখ্যা, শুধুমাত্র এটাকে বাদ দিয়ে, এটার বিয়োগফলটা পূর্ণবর্গ সংখ্যা নয়, তো সেই জন্য এটা আমাদের এখান থেকে অড সংখ্যা, ওকে। এখানেও বলছে বেমানানটা বের করো, কি কি দেওয়া আছে, এখন, আবার, পরে, তখন, নাও, এগেইন, আফটার, দেন। তো এই নাও, আফটার আর দেন এরা সময়কে ডিনোট করছে, নাও মানে এখন, আফটার মানে পরে, দেন মানে তখন, কোন একটা পার্টিকুলার সময়কে, বাট এগেইন কোনো সময়কে বলছে না, পার্টিকুলার কোনো টাইমকে ডিফাইন করছে না, এগেইন মানে আবার করা হবে, কখন করা হবে কোনো একটা পার্টিকুলার টাইমকে বলা হচ্ছে না, বাট নাও, আফটার, দেন এটা একটা পার্টিকুলার টাইমকে ডিনোট করা হচ্ছে, সময়ের সাথে রিলেটেড। আবার বলতে পারো তুমি আবার করো, একটা অ্যাকশনের কথা বলা হচ্ছে, তো এইটা আমাদের এখান থেকে অড ওয়ানের মধ্যে চলে আসবে। নেক্সট যদি দেখি 3, 7, 16, 35, তারপরে প্রশ্ন চিহ্ন কি হবে, ঠিক আছে। তো দেখেই বুঝতে পারবে যে 3-এর পরে স্যার এটা হচ্ছে 3 ইন্টু 2, 6 আর 1 7, 7 দুনা 14 প্লাস 2 করলে 16, 16 2 32 প্লাস 3 করলে 35, তাহলে স্যার 35 ইন্টু 2, 35 দুনা 70 প্লাস 4 হবে, মানে ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 2 এইভাবে করে যাচ্ছে, তাহলে কত আসবে এটা, 74। তো কোশ্চেন্স রিজনিং এর একদম ইজি ছিল বলতে পারি, এক দুটো হয়তো যেমন অ্যানালজি ওই প্যালেস্টাইন ওটা অনেকে নাও জানতে পারবে না হয়তো বা না জানলে, বাট ঠিক আছে, যদি না জানা থাকে এক দুটো, বাকি সবগুলো করার মতো। বেমানান শব্দের জোর, তো দেখে বোঝা যাচ্ছে স্যার যে কফি থেকে ক্যাফিন, কফির মধ্যে ক্যাফিন থাকে, তামাকে নিকোটিন থাকে, সর্পগন্ধা রেসারপিন, কিন্তু ধুতুরাতে কুইনাইন না, আমরা কুইনাইন সিনকোনা গাছের ছাল থেকে পাই, তো এটা আমাদের এখান থেকে বেমানান বা অড ওয়ান আউটের মধ্যে চলে আসবে। এরপরে আছে লিগালাইজেশন, এই যে শব্দটা লিগালাইজেশন, এই শব্দটি থেকে নিচের কোন শব্দটি তৈরি করা যাবে না যদি আমি প্রত্যেকটা বর্ণকে একবারই ব্যবহার করব খালি এখানকার,
তো আমি চেক করবো, যেমন দেখো অ্যালার্ট, ALERT, তাহলে এ আছে স্যার, এল আছে, আছে ই আছে, কিন্তু এখানে দেখো লিগালাইজেশন কোথাও আর নেই, কিন্তু লিগালাইজেশনের মধ্যে কোথাও আর নেই, তাই আমি অ্যালার্ট শব্দটাকে তৈরি করতে পারবো না। তো প্রথমটাতেই আমাদের মিলে গেল, না হলে আমি পরের গুলো দেখতাম এক এক করে। 82 নাম্বার একটা পিরামিডের মতন আছে, এখানে আমাদের কোশ্চেন মার্কের জায়গায় কি বসবে সেটা বের করতে হবে। ওকে, তো খুবই ইজি জিনিস একটা, দেখে বোঝা যাচ্ছে এটা তৈরি হয়েছে যোগ করে করে। 45 আর 58 যোগ করো 103, 18 আর 27 যোগ করো 45, তাহলে 15-র সাথে 3 যোগ দিলে আমার 18 হবে। নিচে দুটো যোগ করে উপরেরটা তৈরি করা হয়েছে, তাহলে এটা হবে 3। ওকে, দুধ ভাত কোশ্চেন বা জল ভাত বলতে পারো, ছিল এটা। আচ্ছা 85 নাম্বারে আছে একটা মিসিং, এটা একটু ভালো মোটামুটি ঠিকঠাক। কি আছে দেখা যাক মিসিং নাম্বার। বলছে এই মাঝখানে 28 আছে, 41, ওইখানে 42, এই প্রশ্নবোধক জায়গায় চিহ্ন জায়গায় কি আসবে? 16 কে লেখা যায় 4-এর স্কোয়ার আর 25 কে 5-এর স্কোয়ার। তো এই 4, 5, 12 আর 7 যোগ করো, 12 আর 7-এ 19, 19, 20, 23 আর 5-এ 28 হয়ে যাবে। 36 মানে 6-এর স্কোয়ার, 16 মানে 4-এর স্কোয়ার, 6 আর 4-এ 10, 10, 20 আর 21-এ 41, তাহলে 25 হচ্ছে 5-এর স্কোয়ার, 4 2-এর স্কোয়ার, তাহলে 5 আর 2 7, 7 আর 10-এ 17 অলরেডি হলো, হতে হবে 42, তাহলে বাদ দাও 25। এখানে আমার কত আসবে? এখানে আমি আসবে 25। তো এখানে এগুলো কোশ্চেন ছিল, আই থিঙ্ক 26টা কোশ্চেন এর মধ্যে ছিল, যেগুলো আমি ডিসকাস করলাম। এর আগে ম্যাথের কোশ্চেন গুলো ডিসকাস করেছি। তো দেখতে পাচ্ছ কিরকম লেভেলের কোশ্চেন আসছে। আপকামিং পরীক্ষা তো এই ধরনেরই থাকবে, এবং এগুলো থাকলে পরে যেন 100% স্কোর করতে পারো সেই রকম প্রিপারেশন তোমরা এখন থেকে করতে থাকো। ফুড এসআই এর পরীক্ষা হলো, ডাব্লিউবিপির অনেকগুলো পরীক্ষা বেরোনোর কথা আছে। তো যখনই বেরোক একটু প্রিপারেশন করে দেখো, যদি এরকম কোশ্চেন আছে ম্যাথে ফুল স্কোর তোমরা করে আসতে পারো আর এখানে ফুল স্কোর করে আসতে পারো, তাহলে ফার্স্ট ইয়ারে যদি ট্রেন্ড ধরি যে এরকম কোশ্চেন এর আগেও এসছে, বাট তাতেও কাট অফ খুব একটা বেশি যায় না। কেন যায় না? কারণ পুলিশের পরীক্ষাতে আমরা জানি মাঝখানে একটা বড় ব্যারিয়ার আছে, সেটা হচ্ছে দৌড়ঝাঁপ এবং ফিজিক্যাল ফিটনেস এটসেট্রা। সেই কারণে অনেক বিজ্ঞ বিজ্ঞ ব্যক্তি, ঠিক আছে, বা যারা ভালো ভালো পরীক্ষা দেয় ক্র্যাক করে, তারা ওখানটা যায় না এই পরীক্ষাগুলোর দিকে, কারণ ফিজিক্যাল ফিটনেসটা কিন্তু সবার থাকে না। তো যদি তোমার সেই ফিজিক্যাল ফিটনেসও আছে, প্লাস এই জায়গাগুলোতে ম্যাথ রিজনিংটাতে একটু ভালো করতে পারো, সাথে ইংরেজি কিছু কোশ্চেন আছে ওগুলো করতে পারো, তাহলে কিন্তু সিলেকশন পেয়ে যাবে, অনেকে পেয়েছে এর আগে। তো যাই হোক, এটা তোমাদের সাথে শেয়ার করলাম, ভিডিওতে এইটুকুই। পরবর্তী ক্লাসে দেখা হবে। গুড বাই, টেক কেয়ার, এন্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।